আমার কেসটা কিভাবে এক্সপার্ডাইট করব, বলে যে আমি এক্সপার্ডাইট রিকোয়েস্ট দিয়েছি, বারবার আমার এক্সপার্ডাইট হচ্ছে না, কেসটা কেন? তো প্রথমে আপনাদের জানতে হবে যে আপনাদের কেসটা কোথায় আছে, কেসটা এক্সপার্ডাইট করার জন্য এলিজিবল কিনা, বা কোন স্টেজে কেসটাকে এক্সপার্ডাইট করার জন্য কার কাছে আসলে মেইল দিবেন, এইটা কিন্তু আপনাদের জানতে হবে। ন্যাশনাল ভিসা সেন্টারে যেমন F1, F2A, F2B, F3, F4 এইসব ক্যাটাগরিতে কি হয়, আপনার ডকুমেন্ট ফাইলিং ডেটটা কারেন্ট হতে হয়। বাট IR1, IR5, IR2, CR1 এইসব ক্যাটাগরিতে কিন্তু ডকুমেন্ট ফাইলিংয়ের কারেন্ট হওয়ার কোনো ইস্যু নাই। যখনই ন্যাশনাল ভিসা সেন্টারে যাবে তখনই কিন্তু আপনি ডকুমেন্ট ফাইল করতে পারবেন। আপনারা যারা ইউএসের ফ্যামিলি ইমিগ্রেশনের বিভিন্ন ক্যাটাগরিতে ওয়েট করেন, অনেকেই বলেন আমার কেসটা কিভাবে এক্সপার্ডাইট করব, বলে যে আমি এক্সপার্ডাইট রিকোয়েস্ট দিয়েছি, বারবার আমার এক্সপার্ডাইট হচ্ছে না, কেসটা কেন? তো প্রথমে আপনাদের জানতে হবে যে আপনাদের কেসটা কোথায় আছে, কেসটা এক্সপার্ডাইট করার জন্য এলিজিবল কিনা, বা কোন স্টেজে কেসটাকে এক্সপার্ডাইট করার জন্য কার কাছে আসলে মেইল দিবেন, কোন ডিপার্টমেন্টের কাছে কেসটা আছে, এইটা কিন্তু আপনাদের জানতে হবে। ইউএসের ফ্যামিলি ইমিগ্রেশনের প্রথম স্টেপটা হচ্ছে USCIS এর কাছে। এখানে I-130 পিটিশন ফাইল করে। তো এই I-130 পিটিশন অ্যাপ্রুভ হওয়ার পরে পরবর্তী স্টেপটা শুরু হয়। তো আপনি যদি এই I-130 পিটিশনটা অ্যাপ্রুভ করতে চান দ্রুততম সময়ে, তাহলে আপনার কি করতে হবে, USCIS-এ এক্সপার্ডাইট রিকোয়েস্টটা দিতে হবে। কারণ তখন কেসটা আছে হচ্ছে USCIS-এ। তখন আপনি যদি US এমবেসি, কনজুলার ডিপার্টমেন্টে গিয়ে এক্সপার্ডাইট রিকোয়েস্ট দেন তাহলে কোনো লাভ নাই। তো তখন আপনাকে ফলো আপ করতে হবে যে আপনার কেসের তাদের কোয়ারি অনুযায়ী সকল ডকুমেন্টগুলো আছে কিনা, বা সেই ডকুমেন্টগুলো আপনি সাবমিট করেছেন কিনা প্রপারলি। যদি তারপর তাদের কোনো কোয়ারি না থাকে তখন এক্সপার্ডাইট রিকোয়েস্ট দিতে হবে, এটা USCIS। আর যখনই আপনার কেসটা অ্যাপ্রুভ হয়ে যাবে, অর্থাৎ I-130টা অ্যাপ্রুভ হয়ে যাবে, তখন কেসটা চলে যায় ন্যাশনাল ভিসা সেন্টারে। এখন ন্যাশনাল ভিসা সেন্টারে যাওয়ার পরেই আপনারা কিন্তু কেস এক্সপার্ডাইটের জন্য ন্যাশনাল ভিসা সেন্টারে আপনারা কোনো রিকোয়েস্ট পাঠাতে পারবেন না। এক্ষেত্রে আপনাদের বুঝতে হবে যে ন্যাশনাল ভিসা সেন্টারে আসার পরে আপনার কাজটা কি, বা আপনি আপনার প্রয়োজনীয় ব্যবস্থাটাকে নিয়েছেন কি না। তো আপনার প্রয়োজনীয় ব্যবস্থাটা কি, ন্যাশনাল ভিসা সেন্টারে যেমন F1, F2A, F2B, F3, F4 এইসব ক্যাটাগরিতে কি হয়, আপনার ডকুমেন্ট ফাইলিং ডেটটা কারেন্ট হতে হয়। বাট IR1, IR5, IR2, CR1 এইসব ক্যাটাগরিতে কিন্তু ডকুমেন্ট ফাইলিংয়ের কারেন্ট হওয়ার কোনো ইস্যু নাই। যখনই ন্যাশনাল ভিসা সেন্টারে যাবে তখনই কিন্তু আপনি ডকুমেন্ট ফাইল করতে পারবেন। আর ডকুমেন্ট ফাইল করার পরে তারপর যদি ডকুমেন্ট কোয়ালিফাই হয়ে যায় তাহলে এই ইমিডিয়েট রিলেটিভ ক্যাটাগরিগুলো আপনি কি এক্সপার্ডাইট রিকোয়েস্ট দিতে পারবেন। বাট যদি এই F1, F2A, F2B, F3 বা F4 ক্যাটাগরি এগুলার ডকুমেন্ট ফাইলিং ডেটটা কারেন্ট হয়, তখন আপনি ডকুমেন্ট ফাইল করবেন, কোনো অ্যাড রিমুভ থাকলে অ্যাড রিমুভ করবেন, এরপর গিয়ে দেখা যায় যে ফি পেমেন্ট করবেন, এরপর DS-260 ফিল আউট করবেন, সিভিল ডকুমেন্ট আপলোড করবেন, আর এরপরে আরেকটা কিউতে আপনার ডকুমেন্ট কোয়ালিফাই হওয়ার জন্য আপনাকে অপেক্ষা করতে হয়। যখনই আপনি ডকুমেন্ট কোয়ালিফাই হবেন তখনই কিন্তু আপনি এক্সপার্ডাইট রিকোয়েস্ট দিতে পারবেন না। তখন দেখতে হবে যে আপনার ফাইনাল অ্যাকশন ডেটটা কারেন্ট হয়েছে কিনা। যখনই আপনার ফাইনাল অ্যাকশন ডেটটা কারেন্ট হবে তখন কিন্তু এইসব ক্যাটাগরিতে আপনি এক্সপার্ডাইট রিকোয়েস্ট দিতে হবে। বাট আপনার যদি ফাইনাল অ্যাকশন ডেটগুলো কারেন্ট না হয় তাহলে আপনি সারা দিন এক্সপার্ডাইট রিকোয়েস্ট দিয়ে কোনো লাভ নেই। কারণ ন্যাশনাল ভিসা সেন্টার নির্দিষ্ট একটা কিউ মেনটেন করে, বা ন্যাশনাল ভিসা সেন্টারের কাছে এই গাইডলাইন দেওয়া আছে, আপনার ইস্যুটা যতই ইমার্জেন্সি হোক, আপনার ফাইনাল অ্যাকশন ডেট যতক্ষণ পর্যন্ত কারেন্ট না হবে ততক্ষণ আপনার কেসটা US এমবেসি ঢাকাকে সে পাঠাতে পারবে না। এটা তার মানে সিস্টেমের মধ্যে পড়ে না। সুতরাং আপনার অপেক্ষা করতে হবে যতক্ষণ না পর্যন্ত আপনার এই ফাইনাল অ্যাকশন ডেটটা কারেন্ট না হয়। যখনই ফাইনাল অ্যাকশন ডেট কারেন্ট হবে তখনই আপনি কি করতে পারবেন, আপনি এই ন্যাশনাল ভিসা সেন্টারে এক্সপার্ডাইট রিকোয়েস্ট দিতে পারবেন। যদি আপনার এক্সপার্ডাইট রিকোয়েস্টের গ্রাউন্ডটা ভ্যালিড থাকে আর ন্যাশনাল ভিসা সেন্টারের কাছেও ওইটা যৌক্তিক মনে হয়, তাহলে কিন্তু আপনার কেসটা এক্সপার্ডাইট হতে পারে। তাই আপনারা যখনই ন্যাশনাল ভিসা সেন্টারে কোনো এক্সপার্ডাইট রিকোয়েস্ট দিবেন তখন জেনে বুঝে আপনাদের দিতে হবে যে আপনি কি আসলে এক্সপার্ডাইটের জন্য এলিজিবল হলেন কিনা। আর এরপর যখন US এমবেসি ঢাকার কাছে তারা ফাইলটা পাঠিয়ে দেবে তখন সাথে সাথে আপনার কি করতে হবে, US এমবেসি ঢাকাকে আবার ইনফর্ম করতে হবে যে আমার কেসটা এক্সপার্ডাইট হয়েছে, আপনারা দ্রুততম সময়ে আমাকে ইন্টারভিউ লেটার দেন। ইন্টারভিউ লেটার ইস্যু হলে দেন আপনারা ইন্টারভিউতে অ্যাটেন্ড করবেন। তো এইভাবে আপনারা কেসটাকে এক্সপার্ডাইট করতে পারেন, বা প্রপার ফলো আপের মাধ্যমে খুব দ্রুততম সময়ে কিন্তু আপনারা ইন্টারভিউ দিয়ে
ইউএসের ভিসা নিতে পারেন। যদিও এখন ভিসা পজ আছে, অনেকে মনে করবেন যে আমাদের এক্সপার্ডাইট করে কী লাভ, কিন্তু যে কোনো সময় কিন্তু এই ভিসা পজটা উইথড্র হয়ে যাবে। যখনই ভিসা পজ উইথড্র হয়ে যাবে তখন যেমন আপনার ডকুমেন্ট কোয়ালিফাই অনুযায়ী ইন্টারভিউ লেটার ইস্যু হবে, ঠিক সেই একইভাবে ইন্টারভিউ কারা কবে দিয়েছে সেই অনুযায়ী কিন্তু ভিসাগুলো ইস্যু হবে। তাই আপনি যত দ্রুত সময়ে আপনি ইন্টারভিউ দিতে পারবেন, যখনই এই পজটা উইথড্র হয়ে যাবে তখন কিন্তু ভিসাটাও আপনি তত দ্রুততম সময়ে পাবেন। তো আজকের ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না, আশা করি এই ভিডিও থেকে আপনারা ইউএসের ফ্যামিলি ইমিগ্রেশনের কেসটা কীভাবে দ্রুততম সময়ে ইন্টারভিউ দিতে পারেন বা কীভাবে এক্সপার্ডাইট করতে পারেন, এক্সপার্ডাইটের কার কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সে ব্যাপারে একদম ক্লিয়ার একটা ধারণা পেয়েছেন। এছাড়াও ইউএসের ফ্যামিলি ইমিগ্রেশনের একেবারে I-130 পিটিশন ফাইল করা থেকে শুরু করে ইন্টারভিউর প্রিপারেশন পর্যন্ত হিউজ ইনফরমেটিভ ভিডিও বা প্রসেসিং রিলেটেড স্টেপ বাই স্টেপ হিউজ ইনফরমেশন আছে আমাদের এই চ্যানেলে। আপনারা যারা যেই টপিক্সে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন। এরপর ছোটোখাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন। আর তারপরেও যদি একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চান তাহলে ডিসক্রিপশানে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন। অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেল করতে পারেন এবং আমাদের ইউটিউব, ফেসবুক বা ওয়েবসাইটগুলো ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাদের এই ইনফরমেশনগুলো অত্যন্ত প্রয়োজন। আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।